আসসালামু আলাইকুম। বর্তমানে সারা বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে। এই আত্মহত্যা করার পেছনে অন্যতম কারণ হলো বুলিং। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা বুলিং এর শিকার হয় তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায় ২ গুণ থেকে ৩ গুণ পর্যন্ত। এবং তারা আরো গবেষণা করে দেখে যে যারা বুলিং এর শিকার হয় তাদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক অ্যাটাক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল ফোবিয়া দেখা দেয়। আমাদের সমাজে যারা বুলিং এর শিকার হয় তাদেরকেই সাধারণত কাউন্সেলিং সেবা বা মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়। কিন্তু যে বুলিং করে তাকে নিয়ে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। কারণ আমরা ধরেই নিই তারা মানসিকভাবে সুস্থ। কিন্তু তারা যে মানসিকভাবে বিকারগ্রস্ত বা তারা মানসিকভাবে অসুস্থ এটা আমরা অনেক সময় খেয়ালই করি না। সে অনেক সময় সে নিজেও বুঝে না, আবার অনেক সময় তার পিতামাতা বা আশেপাশে যারা আছে তারাও এটা ধরতে পারে না। অনেক সময় জাস্ট এটাকে দুষ্টামি বলে চালিয়ে দেয়। কিন্তু আসলে এটা দুষ্টামি নয়। এটা এক ধরনের সিরিয়াস ম্যাটার। আমরা সাধারণত বিভিন্ন ধরনের গবেষণাপত্র, বিভিন্ন ধরনের ডকুমেন্টারি দেখি যারা ভিকটিমের শিকার হয় তাদের মানসিক অবস্থা নিয়ে। কিন্তু যারা বুলিং করে তাদের নিয়ে আমরা বেশি ঘাটাঘাটি করতে চাই না। কারণ আমরা এটা বুঝতে চাই না যে তারা একটি সোশ্যাল ভাইরাস। কারণ তাদের কারণেই একজন মানুষ বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় পড়ে এবং তাদের কারণে একজন মানুষ যে প্রবলেমে পড়ে এমনটি না। তারা যখনই সুযোগ পায় তারা বিভিন্ন মানুষকে বুলিং এর শিকার করে। যার ফলে আমরা তাদেরকে বলতে পারি তারা এক ধরনের সোশ্যাল ভাইরাস। যারা বুলিং করে তারা ভিকটিমকে আগেই ভিতর থেকে মেরে ফেলে। তারপর ভিকটিম বিভিন্ন ধরনের অ্যাকশন নেয়। যেমন কিছুদিন আগে ঘটে যাওয়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ঘটনাটা যদি আমরা দেখি, একজন ছাত্র যে দীর্ঘদিন যাবৎ বডি শেমিং এর শিকার হচ্ছিল। অর্থাৎ তার আশেপাশের মানুষ দ্বারা সে দীর্ঘদিন যাবৎ বুলিং এর শিকার হচ্ছিল। একটা সময় সে এই বুলিং থেকে উদ্ধার হওয়ার জন্য বেছে নেয় আত্মহত্যার পথ। এর কি শুধুমাত্র আত্মহত্যা নাকি একটা হত্যাকাণ্ড? তাই আজ আমরা এই ভিডিওতে জানবো যারা বুলিং করে তাদের মানসিক অবস্থা কেমন থাকে এবং আমরা কিভাবে এই সমাজ থেকে এই সোশ্যাল ভাইরাসটি দূর করতে পারি। চলুন শুরু করা যাক। যারা বুলিং করে তাদের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা দেয় তা হলো কন্ডাক্ট ডিসঅর্ডার। অর্থাৎ তাদের মধ্যে কিছু কমন সিম্পটম দেখা দেয় যেমন অ্যাগ্রেসিভনেস, মানুষকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া, মানুষকে বিভিন্নভাবে হার্ম করা। অর্থাৎ তারা ফিজিক্যাল, ভার্বাল এমনকি তারা বিভিন্ন ধরনের মেন্টাল টর্চারের মাধ্যমে একজন মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। আবার অনেক সময় তারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করে মানুষকে বিভিন্ন ধরনের হ্যারাস করে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বকাবকি, গালাগালি এমনকি অশ্লীল কথা বলার মাধ্যমে মানুষকে হার্ম করার চেষ্টা করে। তারা বিভিন্ন ধরনের বডি শেমিং করে এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা তারা অন্যজনের এমপ্যাথি অর্থাৎ অন্যজনের অনুভূতি তারা বুঝতে পারে না। এজন্য অন্যজন তাদের কথার মাধ্যমে তারা কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে নাকি আনন্দ পাচ্ছে এই ব্যাপারটা তাদের মধ্যে কাজই করে না। যার ফলে তারা একজন মানুষকে হার্ট করার সময় বা একজন মানুষকে ক্ষতি করার সময় তারা এই ব্যাপারটা চিন্তা করে না, এটা যদি আমার সাথে ঘটতো তাহলে কি হতো? তাই যাদের কন্ডাক্ট ডিসঅর্ডার আছে তাদের অবশ্যই মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া উচিত। তাই যারা বুলিং করছে তা আমাদের দেখা দরকার তাদের মধ্যে কি আসলে এই কন্ডাক্ট ডিসঅর্ডার আছে কিনা। যারা বুলিং করে তাদের মধ্যে দ্বিতীয় যে সমস্যাটি দেখা যায় তা হলো এন্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। অর্থাৎ যারা এই রোগে ভুগে তাদের মধ্যে সাধারণত প্রচুর পরিমাণ অ্যাগ্রেসিভনেস দেখা যায়, হস্টাইল বিহেভিয়ার করে এবং তাদের মধ্যে একটা অপরাধ করার পরে অনুশোচনা বোধ কাজ করে না। তাই তাদের মধ্যে বুলিং করার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। আবার যাদের মধ্যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে তারা সবসময় নিজেদেরকে অন্যের সামনে বড় প্রদর্শন করতে চায়। তারা বোঝাতে চায় তারা সবচেয়ে সেরা। এই সেরাটা প্রদর্শন করতে যেয়ে তারা অনেক সময় মানুষকে বুলিং করে থাকে। যাতে সামনের মানুষটি মানসিকভাবে আঘাত পেয়ে তার কাছে সবসময় নত স্বীকার করে থাকে। এটা দেখে তারা আনন্দ পায় এবং তাদের এই ধরনের আচরণকে তারা খুবই স্বাভাবিক মনে করে। কিন্তু এটা এক ধরনের মানসিক সমস্যা। যারা বুলিং করে তাদের মধ্যে এই ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে কিনা তা আইডেন্টিফাই করতে হবে। যদি তাদের মধ্যে এই ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে থাকে তা পরিবর্তন করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। আবার যে সকল শিশু ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়, বিভিন্ন ধরনের মারধর, উপেক্ষা বা ডিসফাংশনাল পরিবারে বড় হয়, তাদের মধ্যে এক ধরনের প্রবণতা থাকে সেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট ইগো ডিফেন্স মেকানিজম। অর্থাৎ তাদের এই রাগটাকে বা তাদের এই ক্ষোভটাকে তাদের চেয়ে ইনফিরিয়র যারা আছে অর্থাৎ যে সকল মানুষ তাদের চেয়ে পাওয়ার কম তাদের উপরে এই রাগটা তারা ঝাড়ার চেষ্টা করে। এর মাধ্যমে এক ধরনের বুলিং এর তৈরি হতে পারে। আবার এর উল্টোটাও হতে পারে যেমন পারমিসিভ প্যারেন্টিং। এই পারমিসিভ প্যারেন্টিং এ বাচ্চারা বাবা-মার কাছ থেকে পূর্ণ স্বাধীনতা পায়। অর্থাৎ বাবা-মার কাছ থেকে তারা যা ইচ্ছা তাই করার অনুমতি পেয়ে যায়। তারা যা চায় বাবা-মা তাই দিয়ে দেয়। বাবা-মার সাথে যদি খারাপ ব্যবহার করে, বাবা-মা সেটাকে সেরকম গ্রাহ্য করে না। তাই তারা এই স্বাধীনতা থেকে তারা বিভিন্ন বাচ্চাদের বুলিং করারও অনুমতি অনেকটা পেয়ে যায়। অনেকটা তারা এরকম ফিল করে। তারা অন্যজনকে যখন কষ্ট দেয়, তখন তারা আসলে বুঝেই না যে অন্যজন কষ্ট পাচ্ছে। তাই ২ ধরনের প্যারেন্টিংই বাচ্চাদের জন্য ক্ষতিকর।
এই জন্য বাবা মার উচিত প্যারেন্টিং সম্পর্কে বিস্তারিত বোঝা, বিস্তারিত জানা, যাতে তার বাচ্চাকে ভবিষ্যতে একটি সুস্থ এবং স্বাভাবিক বাচ্চায় পরিণত করতে পারে, একটি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। আর যারা বুলিং করছে তাদের মধ্যে এই ধরনের সমস্যাগুলো আছে কিনা তা আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে এবং আইডেন্টিফাই করে এগুলোকে সমাধান করতে হবে। তাহলেই আমাদের সমাজ থেকে এই ধরনের সোশ্যাল ভাইরাসগুলো নির্মূল হবে। তাছাড়া আমাদের এই সমাজটাকে একটি সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক সমাজ আকারে গড়ে তোলা খুবই মুশকিল হয়ে পড়বে। আবার বুলিং হওয়ার আরেকটি অন্যতম কারণ হলো পিয়ার প্রেশার, অর্থাৎ গ্রুপের কিছু সদস্য একজনকে বুলিং করছে। আমি যদি ওই গ্রুপে থাকতে চাই, আমাকে ওই গ্রুপের মতো অ্যাক্টিভিটিস করতে হবে। এই গ্রুপের সাথে তাল মেলাতে যেয়ে আমরা অন্যজনকে এমনভাবে ডিপ্রেশনে, অ্যাংজাইটিতে বা এমন মানসিক অবস্থার মধ্যে ফেলে দেই, যা থেকে হয়তোবা ওই মানুষটা আর উদ্ধারই পেতে পারবে না। যেমন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওই স্টুডেন্টটা ওই মানসিক অবস্থা থেকে আর হয়তোবা কখনো উদ্ধারই হবে না, কারণ সে তো আর নাই। তাই আমাদের উচিত সবসময় আমার বন্ধু-বান্ধব কি করছে, আমার আত্মীয়স্বজন কি করছে বা আমার পাড়া-প্রতিবেশী কি করছে, এইটাকে একটু লজিক্যাল ভাবে চিন্তা করা। আমাদের একটু তো ভাবা উচিত একটা বাচ্চা মানুষ যদি এই ধরনের আচরণ করে এটা স্বাভাবিক হতে পারে। আমি বলতেছি না এটা স্বাভাবিক, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে, কলেজ লেভেলে আসার পরে একজন ম্যাচিউর মানুষ যদি এই ধরনের আচরণ করে, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বিভিন্ন কর্পোরেট সেক্টরেও, বিভিন্ন অফিস এনভায়রনমেন্টেও এই ধরনের আচরণ করছে। এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ? এটা আপনারাই বিবেচনা করবেন। আজ এ পর্যন্তই। তবে আপনাদের কাজ শেষ নয়। আমাদের সমাজের সোশ্যাল ভাইরাসগুলোকে খুঁজে বের করুন এবং এই ভাইরাসগুলোকে নির্মূল করার জন্য পদক্ষেপ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম।